মাঝরাতে যখন টের পেলাম সৌজন্য পরকীয়ায় জড়িত, ভাগ্যের নির্মম পরিহাসে সেদিন সন্ধ্যায় আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। সৌজন্য বাসায় এসে নিজের ক্লান্তি দেখিয়ে ঘুমিয়ে গেছে বিধায় তাকে আর কিছুই বলা হয়নি এ ব্যাপারে। মাঝরাতে যখন ঘুম ভাঙল, সময় দেখার জন্য ফোন তুলতেই সৌজন্যের ফোনের জ্বলজ্বলে নোটিফিকেশন দেখে আমার চোখ থমকায়। নিজের আগ্রহ দমাতে না পেরে ওর ফোনের লক খুলতেই মেসেজগুলো চোখের সামনে জ্বলজ্বল করে উঠল। আমি থমকে গেছি মনে হলো। আমার দুনিয়া দুলছে সাথে। তার মধ্যে কয়েকটা ছবি দেখে যেন প্যাট মুচড়ে উঠছিল। কোনো মতে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে আসতে মুখ ভরে বমি হলো, সাথে ঘৃণা হলো। এই জঘন্যতম লোকটার অংশ নিজের শরীরে ধারণ করছে এই ভেবে লম্বা একটা শ্বাস ফেলে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আবারও বিছানায় বসে কাপা হাতে সৌজন্যের ফোনটা তুললাম। নিজেকে শক্ত রেখে মোবাইলের ভেতরে আনাচে কানাচেতে যত যাচ্ছিল সব ঘেটে বুঝলাম মেয়েটা সৌজন্যের অফিসের কলিগ। তাছাড়াও মেয়েটা আর সৌজন্য একই ভার্সিটির সিনিয়র জুনিয়র ছিল। ঢোক গিলে ভাবলাম এখন প্রায় রাতের শেষ ভাগ, ভোর 4:30। সকালে উঠে এসব নিয়ে আগে মায়ের সাথে কথা বলবো, তাই ধীরে ওর ফোনটা পাশে রেখে বিছানায় শরীর এলিয়ে দিই। কিন্তু আমার শরীর এখনো ঘৃণায় গুলিয়ে উঠছে। আমি শুতেই সৌজন্য নড়ে চড়ে আমায় হুট করে জড়িয়ে ধরে আমার গলায় মুখ ডুবায়। আমি নিজেকে থামাতে না পেরে মুষ্টমুষ্টি করতেই সৌজন্য পিট পিটিয়ে চোখ মেলে চাইল। তারপর ঘুম জড়ানো গলায় আমায় বলল, সমস্যা কি পেখম? ঘুমাচ্ছি দেখছো না, এত নড়ছো কেন? আমি চোয়াল শক্ত করে বললাম, ছাড়ুন আমায়, আমার দম বন্ধ লাগছে। সৌজন্য অবাক চোখে তাকায়, তারপর জিজ্ঞেস করলো, তোমার কি শরীর খারাপ? এক কথায় জবাব করলাম, না। তাহলে? আমি সৌজন্যের বুকে হাত ঠেকিয়ে তাকে দূরে ঠেলে সরিয়ে দিতে দিতে বললাম, আগে আমায় ছাড়ুন, আপনার ছোঁয়া পর্যন্ত আমার বিষের মতো লাগছে। দম বন্ধ হয়ে মরে যাব আমি, প্লিজ আমায় ছাড়ুন। কথা বলতে বলতে আমি কান্না করে দিলাম। ঘুম ভেঙে এমন কথা শুনে সৌজন্য চমকে চোয়াল শক্ত করলো। যেই মেয়ে সৌজন্যের একটা স্পর্শ পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বসে সৌজন্যকে ইমপ্রেস করার চেষ্টা করত, আর আজকে সে মেয়ে বলছে সৌজন্যের ছোঁয়া মেয়েটার কাছে বিষ। নিজেকে সামলাতে পারল না সৌজন্য। ধূপ করে উঠে বসে পেখমের হাত চেপে একটানে বিছানায় উঠে বসালো। তারপর হতবাক ও রাগত গলায় শুধায়, কি বললে তুমি? পেখম স্থির চোখে সৌজন্যের মুখে তাকালো। সৌজন্যের ঠোঁটের কোনায় একটা কালো তিল আছে, যেটা সবসময় পেখমকে টানে, তবে আজকে যেন সেই তিলের প্রতি ঘৃণা আসছে ভেতর থেকে। সৌজন্য উত্তর পায়নি, তবে পেখমের চোখে অনেকগুলো ঘৃণা দেখতে পেল। অনেকটা অবাক হয় সৌজন্য, যেন সে জানেই না পেখম কেন এমন করছে। তাই নিজেকে শান্ত করে এগিয়ে এসে পেখমের মুখটা নিজের হাতের আজলাই নিয়ে চুমু খাবে ভাবতেই তার আগে পেখম জেদ দেখিয়ে মুখ ওর থেকে সরিয়ে নিল। তাতে একটু হতাশ হলো সৌজন্য। পেখম আর সৌজন্যের বিয়েটা পারিবারিকভাবে। পেখমও খুব একটা বড় নয়, পেখমের মা আর সৌজন্যের খালা বান্ধবী। তাই সেভাবেই পেখমের ইন্টার দেবার সাথে সাথে সৌজন্যের সাথে বিয়ে হয়। তার কারণও আছে বটে। পেখমের বাবা নেই, আর সৌজন্যের খালার কোনো বাচ্চা নেই। খালা সৌজন্যকে নিজের সন্তানের মতো আদর করে, আর সৌজন্যের মা বলতো ওর খালা আর জন্মদায়িনী নারী এই দুইজনকে বোঝে। সৌজন্যের খালার অনেক ইচ্ছে পেখমকে বাড়ির বউ বানাবে, তাই খালার ইচ্ছে পূরণ করতে পেখমকে বিয়ে করেছিল। সৌজন্যের খালা পেখমকে আগে থেকে পছন্দ করত, তাই খালা যখন পেখমের বিয়ের প্রস্তাব দিল, পেখমের মা পেখমকে মেডিকেল ভার্সিটিতে ভর্তি করিয়েই সৌজন্যের সাথে পারিবারিকভাবে বিয়ে দিয়ে দেন। প্রথম প্রথম পেখমকে সৌজন্যের একদম সহ্য হতো না। মেয়েটা সৌজন্যের থেকে গুনে গুনে 7 থেকে 8 বছরের ছোট, কিন্তু পেখমের দিকটা ছিল একদম স্বচ্ছ। সে বিয়ের পর থেকেই সৌজন্য ছাড়া কিছু বুঝতো না। দিন রাত পতিব্রতই যেন পেখমের মূল লক্ষ্য হয়ে উঠল জীবনের। এর জন্য নিজের পড়ালেখাও ছেড়েছে সে। সৌজন্য বেশ কয়েকবার পড়ালেখার কথা তুলেছিল, তবে পেখম তেমন একটা গায়ে মাখিনি। বিয়ের 1 বছর 5 মাসের মাথায় কি এমন হলো যে পেখম রাতের বেলায় হুট করে এমন অদ্ভুত আচরণ করছে, তা বুঝতে পারল না সৌজন্য।
তাই নিজে জেদ করে পেখমের মুখটা নিজের দিকে ফিরিয়ে আবারও আদরে ভঙ্গিতে শুধায়, কি হয়েছে সোনা, বলো আমায়, খারাপ লাগছে? মায়ের বাসায় যাবে? ধীর চোখে সৌজন্যের মুখটা দেখে পেখম তারপর হাত দিয়ে গালের হাতটা ছাড়িয়ে শক্ত গলায় বলল, যাব, কিন্তু আপনাদের বাসায় নয়, আমার মায়ের বাসায়। কপাল কুঁচকায় সৌজন্য। নিজের রাগ যেন আজকে খুব ধৈর্য ধরছে, তাই নিজেও শান্ত রয়েছে সৌজন্য। কিন্তু এবার যেন বাড়াবাড়ি হয়ে গেল, তাই নিজের রাগের পারদ দমন করতে না পেরে এক হাতে চোয়াল চেপে ধরল পেখমের। বুড়ো আঙুলটা এক পাশের গালে, বাকি চারটা অন্য গালে। ব্যথায় যেন চোয়াল ভেঙে আসবে পেখমের, তবে সেদিকে খেয়াল নেই সৌজন্যের। নিজের রাগকে প্রশ্রয় দিয়ে চিরবিরে রাগ নিয়ে রাগান্বিত গলায় বলল, সমস্যা কি তোর? কত কি জিজ্ঞেস করছি, বলছিস না? এত রক্ত গরম হলো কেমনে তোর? শরীরে তেজ উঠছে? বললেই তো পারিস, আমার সাথে থাকতে ইচ্ছে করছে। কথাটা বললেই দ্রুত নিজের শরীরের টি শার্টটা টেনে খুলে ফেলল সৌজন্য। এই কথাগুলো যেন আরো বিশ্রী ঠেকলো পেখমের। এতটা নিকৃষ্ট এই লোক। সাথে পেখমের চোখ আটকালো সৌজন্যের বক্ষে। হতবাক মুখে সেখানে আঙুল ছোঁয়াতেই সৌজন্য সেখানে তাকালো। একটা সদ্য জন্মানো খামচির দাগ। সৌজন্য একটু বিচলিত হলো। এদিকে চোখের পানি টলমল করে উঠল পেখমের। পেখম নিজের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাগে ধাক্কা মেরে বসলো সৌজন্যকে। তারপর চেঁচিয়ে বলল, এই দাগ কে করেছে সৌজন্য? আমার সাথে তো আপনি অনেক দিন থাকেন না, তাহলে এই খামচি কে দিয়েছে? কোথা থেকে এলো এটা? থতমত খায় সৌজন্য। চুপসে এলো সৌজন্য। তারপর সাফাই গাওয়ার গলায় পেখমের দিকে এগুতে এগুতে বলল, লেট মি এক্সপ্লেন পাখি। চুপ, একদম চুপ। পরকিয়া করছেন আপনি সাথে? আর বলতে পারল না পেখম। তার আগে উচ্চস্বরে সৌজন্য বলল, পেখম। সাথে হাত উঠে গেল পেখমের গালে। পেখম অবাক ও নিস্তব্ধ, অবিশ্বাস্য চোখে তাকিয়ে গালে হাত রাখলো। তারপর অবাক গলায় শুধায়, আপনি আমায় মারলেন সৌজন্য? হ্যাঁ, মেরেছি, আদরে মাথায় তুলেছি। সেখান থেকে নামিয়ে আছাড় মারতে আমায় সময় লাগবে না, সেটাই প্রমাণ দিলাম। নিজেকে সামলে শ্বাস ফেলল পেখম। তারপর বিছানা থেকে উঠে গায়ের শাড়ি ঠিক করে আয়নার সামনে দাঁড়িয়ে পিঠ সমান লালচে চুলগুলো হাত খোপা করে দৃঢ় গলায় বলল, এসব প্রমাণ দিলে আমি ভুলে যাব না আপনি পরকীয়ায় জড়িত। এতটুকু বলে থামলো। তারপর বিছানায় বসা সৌজন্যের দিকে তাকালো। একটা রুদ্ধ শ্বাস ফেলে ফের বলল, আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, ফিরবো না আর। আনিয়া আমার থেকে সুন্দর, ম্যাচিওর, শিক্ষিত, জব করে। তাকে বিয়ে করে নিয়েন, ভালো থাকবেন। আর ডিভোর্স লেটার খুব শিগগিরই পাঠিয়ে দেব। সৌজন্যের আর বুঝতে বাকি নেই, পেখম সব দেখে ফেলেছে। এবার যেন আর নিজেকে আটকাতে পারল না। শরীরে শয়তান ভর করলো কিনা কে জানে। হুট করে বিছানা থেকে নেমে পেখমের ঘাট চেপে ধরলো। তারপর ফুঁসতে ফুঁসতে বলল, কই যাবি তুই? কোথাও যেতে পারবি না, তুই এখানেই থাকবি। পেখমের যেন জান বেরিয়ে আসছে। চোখ মুখ লাল রক্তাভ হয়ে এসেছে। শুধু বিড়বিড় করে বেশ কয়েকবার বলল, ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। সৌজন্য, ছাড়ুন আমায়। কথা শুনল না সৌজন্য। শুধু বেশ কয়েকবার জেদ দেখিয়ে বলল, তুই এখান থেকে কোথাও যেতে পারবি না পেখম। এর মাঝে সৌজন্যকে এক হাতে ছাড়াতে চাইল পেখম। তবে পুরুষালী শক্তপোক্ত হাতের চাপ যেন সহ্য করতে পারল না নরম শরীরটা। ওকে টেনে নিয়ে বিছানায় ফেলে পেখমের শরীরের শাড়িটা টেনে খুলল। সাথে জোর করে পেখমের সাথে ঘনিষ্ঠ হয় সৌজন্য। আর প্রতিবারের তুলনায় এবার যেন পেখম কুলিয়ে উঠতে পারল না। পেখম যখন একদম নেতি আসে তখন সৌজন্য পেখমকে ছেড়ে দেয়। তবে পেখমের শরীরে এক ফোঁটা শব্দ করার বা নড়ে চড়ে ওঠার শক্তি পর্যন্ত নেই। সৌজন্য বিনা প্রতিক্রিয়ায় ওয়াশরুমে চলে যায়। অনেকটা সময় ব্যয় করে সাবান নিয়ে যখন সৌজন্য ওয়াশরুম থেকে বের হয় তখন সকাল 6:30। ওয়াশরুম থেকে বেরিয়ে সর্বপ্রথম চোখ যায় বিছানায়। পেখম একপাশে পড়ে আছে। আর বিছানার কাঠ বেয়ে রক্তের ঢলে সাদা টাইলসে যেন স্রোতের ফোয়ারা যাচ্ছে। ভয়ে দম আটকে এলো সৌজন্যের। ভীত পেয়ে এগিয়ে এসে পেখমকে ঘুরায় নিজের দিকে। পেখমের উন্মুক্ত শরীরে শুধু বিছানার অবহেলিত চাদরটা আধা পেঁচিয়ে আছে।
সাথে তার মুখটা একদম নীল হয়ে আছে। ঢোক গিলে সৌজন্য পেখমের গালে কয়েকবার আলতো চাপড় দিয়ে ডাকলো, পেখম, এই পলক, এই মেয়ে, তাকা আমার দিকে। কি হয়েছে তোর? কথা বল। জবাব এলো না। ভয়ে হাত পা কেঁপে উঠল সৌজন্যের, গলা শুকিয়ে আসছে সাথে। এলোমেলো মস্তিষ্ক নিয়ে পেখমের হাত ধরে পালস পরীক্ষা করে সৌজন্য। তারপর আবারও গালে হাত রেখে ভীত নরম গলায় বলল, এই পলক, তাকাও আমার দিকে। কি হয়েছে তোমার? কথা বলো। চোখ খুলে তাকাও, কি হয়েছে বলো আমায়। এবারও কোনো জবাব এলো না। সৌজন্যের মাথায় চট করে কিছু একটা মনে হতেই দ্রুত সরে এসে কাবাড থেকে নিজের একটা শার্ট আর প্যান্ট পরে দ্রুত পেখমের জন্য জামা বের করে তাকে কোনো মতে তা দিয়ে আবৃত করে পেখমকে কোলে তুলে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। পেখম একদম নিস্তেজ হয়ে আছে। সৌজন্যের ভয় জেঁকে ধরে আছে। কোনো মতে বিল্ডিং এর নিচে নেমে পার্কিং লটে এলো। দ্রুত পেখমকে নিজের গাড়িতে তুলল। মেয়েটার এত ব্লাড যাবার কারণ বুঝলো না সৌজন্য। হসপিটালে আসতে ওয়ার্ড বয় স্ট্রেচার এনে পেখমকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। যেহেতু ইন্টারনাল প্লাসেন্টা ব্লিডিং হচ্ছে তা বুঝতে পেরে রিসিপশনের মেয়েটি একটু ভরকালো, কারণ এখন কোনো গাইনি ডক্টর হসপিটালে উপস্থিত হয়নি। সবাই আসবে সকাল 9টার পর, আর এতটা সময় অপেক্ষা করা সম্ভব না। এমনিতেই খুব সিরিয়াস কেস মনে হচ্ছে। আগে ব্লিডিং বন্ধ করা লাগবে, তারপর না হয় বাকিটা দেখা যাবে। রিসিপশনের মেয়েটা নিজেও চিন্তিত। এদিকে সৌজন্যেরও ভীত হয়ে সব শুনে শরীরে কাঁটা দিয়ে উঠল। রিসিপশনের মেয়েটা আগে একজন গাইনি ডক্টরকে কল দিয়ে তাকে জানায় এখন হসপিটালে 3টা ডক্টর উপস্থিত। একজন অন্য অপারেশন থিয়েটারে, আরেকজনের সকাল 6টায় ডিউটি শেষ, তাই সে ঘুমাচ্ছে। আরেকজন আছে, তাকে ডাকবে কিনা তা ভেবে মেয়েটা একটু তটস্থ হলো, কারণ ওই ডক্টর এ হসপিটালের ইনভাইটেড প্রফেসর ও কনসালটেন্ট। কিন্তু তাকে ইনফর্ম না করলো মেয়েটা সত্যি যদি কিছু হয়ে যায়। তাই রিসিপশনের মেয়েটা খুব জড়তা নিয়ে নম্বর ডায়াল করতেই খানিক বাদে বিপরীতে থাকা কল রিসিভ হয়। মেয়েটা একটু সংবিঘ্ন গলায় জিজ্ঞেস করলো, হ্যালো ডক্টর, আস্ট্রিয়াল নৌশির? ইয়েস, অন ডিউটি, নির্বিকার স্বভাবে জবাব করে নৌশির। মেয়েটা নৌশিরের শীতল প্রত্যুত্তরে একটু চিন্তামুক্ত শান্ত হলো। তারপর সৌজন্যের দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে ফের নওশিরের উদ্দেশ্যে বলল, ডক্টর, দেয়ার্স অ্যান ইমার্জেন্সি, লেট মি ব্রিফ ইউ। এ নিউ পেশেন্ট জাস্ট অ্যারাইভড। শি ইজ ব্লিডিং অ্যান্ড আই সাপোজ ইটস ইন্টারনাল। আই এম নট শিওর, বাট ইফ ইটস নট স্টপড ইন টাইম she will probably die. For the record, there's no gynae right now, so I had to call you for this emergency. Could you please check on her real quick? নওশির মনোযোগ সহকারে পুরো কথা শোনার পর একটু থমকালো। তারপর দ্রুত উঠে দাঁড়িয়ে নিচের হাতের মোটা ডায়ালের ঘড়িতে সময় দেখল, 7টার এপার ওপার। এই সময় এমন কেস। একটা লম্বা শ্বাস ফেলল। বুঝতে সময় লাগেনি কি হয়েছে। ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য করে হাসলো। তারপর শীতল ও নির্জীব গলায় শুধাই বলল, ওকে, আম অন মাই ওয়ে। নওশির রিসিপশনের সামনে এসে একবার সৌজন্যের দিকে তাকালো। সৌজন্যের মুখ দেখে বোঝাই যাচ্ছে সে চিন্তিত। সাথে সেই যে পেশেন্টের বাড়ির লোক তা বুঝতে পারল নওশির। ইন্টারনাল ব্লিডিং কেস কেন বুঝতে পেরেছে, তাই চোখের দৃষ্টি আরো শিথিল করে সৌজন্যকে দেখল। চোখে মুখে ভীত আভা। মেয়েটার জন্য হলে আরো গাঢ় হতো, তবে তার ভীত মুখ অন্য কিছুর ইশারা করছে। সৌজন্যের শরীরের শার্টের রক্ত শুকিয়ে এখন তা বিদঘুটে দেখাচ্ছে। চোখ সরিয়ে অপারেশন থিয়েটারে ঢুকলো নওশির। নওশির যেতে একবার মাথা তুলে সৌজন্য ঢোক গিলল। তারপর পাশের সিটে ধুপুস করে বসে মাথায় হাত দিয়ে নিজের চুল টেনে ধরল। এর আগেও পেখম সৌজন্যকে সবভাবেই সামলেছে। মেয়েটা শক্ত প্রকৃতির, তবে কি এমন হলো যে সে এমন হলো? পেখম যে সৌজন্যের সাথে আনিয়ার ছবি আর মেসেজ দেখেছে তা বুঝতে বাকি নেই তার। কিন্তু সমস্যা এটাই, পেখম ওর বাবার বাড়ি যাওয়া মানে সৌজন্যের মা খালা থেকে শুরু করে সবাই জেনে যাবে এসব। ব্যাপারটা ভালো দেখায় না। আরেক দিকে পেখম ঠিক বলেছে, আনিয়া পেখমের থেকে সুন্দর, ম্যাচিওর, শিক্ষিত। কিন্তু
কিন্তু আনিয়ার থেকে পেখম অ্যাক্টিভ। একমাত্র এই মেয়েটার কাছে সৌজন্য নিজের শান্তি খুঁজে পেয়েছে। মেয়েটা খুব আদরে আবহে তাকে জড়িয়ে নেয়, একটু টু শব্দ করে না। এটা ছাড়া এই মেয়ের মাঝে আছে কি? না আছে পড়ালেখা, আর না আছে কোনো চালচলন বলন। আবারও নিজের ভাবনা ভাঙলো, মেয়েটা তার জন্য এই অবস্থা। কিছু হলে অনেক ঝামেলা পোহাতে হবে। ঢোক গিল। এর মধ্যে পকেটের ফোনটা বিপ বিপ করে কেঁপে উঠল। সাথে সৌজন্য একটু থমকে পকেট থেকে ফোন বের করে। আনিয়া মেসেজ দিয়েছে। দাঁতে দাঁত চেপে ফোনটা বন্ধ করে দিল। এই মেয়েকে কতবার বলেছে বাসায় থাকলে কল বা মেসেজ দিতে না, আর মেয়েটা যেন বারণ না মেনে আরো বেশি জ্বালাতন করছে। এই মেয়ের কাণ্ড জ্ঞানহীনতার কারণেই তো আজকে পেখমের হাতে সে ধরা পড়েছে, না হলে ধরা পড়ার কোনো পথ আছে নাকি? খানিক বাদে অপারেশন থিয়েটার থেকে নওশীর বের হয়ে আগে রিসেপশনিস্ট মেয়ের কাছে যায়। তারপর গম্ভীর কণ্ঠে তাকে বলল, কন্ট্যাক্ট দ্য শিডিউলড গাইনি ডক্টর কুইক অ্যান্ড ask her to hurry to the hospital as soon as possible. Her condition is very critical. নওশীরের কথা সৌজন্য স্পষ্ট শুনতে পেল, সাথে একটু চমকালো। তাই সিট ছেড়ে উঠে এসে নওশীরকে উদ্দেশ্য করে শুধায়, এক্সকিউজ মি ডক্টর। ফিরে তাকালো নওশীর, তারপর সৌজন্যকে পরোক্ষ করে ধীরে চোখের পলক ফেলে বলল, ইয়েস পেখম, আই মিন হোয়াট ইজ হার কন্ডিশন? শীতল চোখে সৌজন্যের চিন্তিত মুখটা পরখ করে নির্বিকার গলায় শুধায়, শি ইজ স্টিল ইন ডেঞ্জার অ্যান্ড অলসো শি ওয়াজ 9 উইকস প্রেগনেন্ট বাট। থমকায়, চমকায়, ভরকায় সৌজন্য। প্রেগনেন্ট? কই পেখম তো তাকে কিছু বলেনি। তাহলে এই ব্লিডিং? ঢোক গিল, তারপর ভীত গলায় শুধায়, প্লিজ ডোন্ট সে দ্য বেবি ইজ নো মোর। বাট আনফর্চুনেটলি ইয়েস, দ্য বেবি ইজ নো মোর। কথাটা বলে নওশীর চলে গেল। সৌজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হাত পা কাঁপন উঠে গেল সাথে। কি থেকে কি হলো কিছুই যেন মাথায় ঢুকছে না। নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে সে কি করে ফেলেছে? তার অংশ সে নিজেই নষ্ট করেছে। আর পেখম, পেখম বাঁচবে তো? মাথা ধরে এলো। কাপা হাতে ফোন বের করে কোনো মতে সৌজন্যের মাকে কল দিয়ে বলল, বেশি কথা বলার সময় নেই মা, দ্রুত হসপিটালে আসো। অবাক হয় সৌজন্যের মা। এত সকালে ছেলের কল, তারপরে হসপিটালে যেতে বলছে। চিন্তিত গলায় শুধায়, কেন বাপ, কি হয়েছে? তুই ঠিক আছিস? ঠোঁট চেপে নিজেকে অনেক কষ্টে আটকে নেয় সৌজন্য। তারপর ফের বলল, সকালে পেখম পা পিছলে ওয়াশরুমে পড়ে গেছে, দ্রুত এসো। কথাটা বলে কল বিচ্ছিন্ন করতেই সাদা অ্যাপ্রন পরিহিত এক মহিলা দৌড়ে এসে রিসেপশনিস্ট মেয়েকে বলল, কি অবস্থা মিতু? দ্রুত সার্জিক্যাল অ্যাপ্রন আর মাস্ক দাও। আর মেয়েটার আপডেট কি বলো? মিতু নামের মেয়েটা ঢোক গিল। তারপর কোনা চোখে একবার স্তব্ধ সৌজন্যকে দেখে ডক্টরের দিকে তাকালো। তারপর বলল, নওশী স্যার কোনো মতে ব্লিডিং বন্ধ করেছে। মেয়েটা 9 সপ্তাহের বেশি প্রেগনেন্ট ছিল, বাট মিসক্যারেজ হলো। মেয়েটার বয়সও তেমন নয় ম্যাম, মাত্র 22 বছর বয়স, তাও রিসেন্ট। ডক্টর শিউলি মাথা নাড়িয়ে হতাশ শ্বাস ফেলল। তারপর বলল, রেয়ার কেস, বাঁচার সম্ভাবনা খুব কম। আর বেঁচে গেল আর বেবি হবে কিনা সন্দেহ, সাথে ট্রমাটাইজ হবে ভালোই। পোস্ট মিসক্যারেজ অ্যাবনর্মালিটি উইল হিট হার। মিতু জবাব দিল না। সৌজন্য সব শুনছে, সাথে প্রতিটা কথার সাথে সাথে যেন তার শরীরে সুই ফুটছে। ডক্টর শিউলি আবারও মিতুর দিকে তাকায়, তারপর কপাল কুঁচকায় আর জিজ্ঞেস করলো, নওশীর কে? ওই বিদেশি ডক্টর যে আমাদের মেডিকেল কলেজের ইনভাইটেড প্রফেসর? জি ম্যাডাম। একটু আশ্বস্ত হলো ডক্টর শিউলি। লোকটা নিজের কাজের প্রতি যথেষ্ট সিনসিয়ার। কথা শেষ করার পর অপারেশন থিয়েটারের দিকে যাবার আগে সৌজন্যের দিকে দৃষ্টি আটকায়। তা দেখে মিতুর দিকে তাকাতে মিতু নিচু গলায় বলল, মেয়েটার হাজবেন্ড। ঠোঁট কোণ বাঁকা করলো, তারপর বলল, কি বলেছে? মেয়েটার এমন কিভাবে হয়েছে? মিতু সহজ গলায় বলল, ওয়াশরুমে স্লিপ করে পড়ে গেছে। ডক্টর শিউলি চোখ সরিয়ে নিয়ে সৌজন্যের দিকে তাকিয়ে দৃঢ় গলায় শুধায়, ফ্রডটা মিথ্যা বলেছে। সৌজন্যের মা এসেছে একটু আগে।
সাথে তার খালাও। বেগমের মা হসপিটালের করিডোর থেকে দৌড়ে ঢুকলো কেবল। এসে সৌজন্যের হাত ধরে বলল, আমার মেয়ে কই বাবা? কিভাবে হলো? তুমি কি খেয়াল রাখোনি? জবাব দিল না সৌজন্য, নীরব রইল। বেগমের মা শব্দের ঝংকার তুলে কান্না করছে। একমাত্র মেয়ে তার, অতি আদরে বড় করেছে। বান্ধবীর কথা না ফেলতে পেরে নিজের কলিজা এনাদের হাতে তুলে দিয়েছে। সেখানে এত বড় শকিং নিউজ যেন হজম হচ্ছে না বেগমের মা পল্লবী বেগমের। খানিক বাদে অপারেশন থিয়েটার থেকে নওশীর বেরিয়ে গেল। যাওয়ার সময় আরো একবার সৌজন্যের দিকে শীতল চাহনি নিক্ষেপ করে, তবে চলে যাবার আগে পল্লবী বেগমকে দেখে থমকালো। ছাই রঙের চোখটা ছোট ছোট হলো। পল্লবী বেগমও চোখ মুছে সামনে তাকাতে নওশীরকে দেখে থমকায়, অবাক চোখে তাকায়। নওশীর কিছু না বলে আবারও নিজের কেবিনের দিকে চলে যায়। পল্লবী বেগম একটা দীর্ঘশ্বাস ফেলল। আবারও খানিক সময়ের অপেক্ষা। তারপর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো ডক্টর শিউলি। তাকে দেখে সৌজন্য একটু নড়ে চড়ে বসলো। পল্লবী বেগম আগে যে জিজ্ঞেস করলো, আমার মেয়ের কি অবস্থা ডক্টর? ডক্টর শিউলি শান্ত নির্বিকার চোখে তাকায় পল্লবী বেগমের দিকে। তারপর নিজের আন্দাজ করে জিজ্ঞেস করলো, আমি যদি ভুল না হই, আপনি মেবি আমাদের মেডিকেল স্টুডেন্ট পলকের মা, আই মিন পেশেন্টের মা। আম আই রাইট? পল্লবী বেগম একটু চমকায়, তারপর মাথা নাড়িয়ে বলল, জি। ডক্টর শিউলি চোখে হাসলেন, তারপর বলল, পলকের এই অবস্থা দেখে আমি ভরকেছি। আপনাকে দিয়ে এমনটা আশা করিনি। অপারেশন থিয়েটারে ঢোকার আগ পর্যন্ত আমি ভেবেছি নর্মাল কোনো পেশেন্ট হবে, কিন্তু ভেতরে ঢুকে পলককে দেখে অবাক হলাম। ও আমাদের মেডিকেল কলেজের ব্রাইট স্টুডেন্ট ছিল। তার সিনসিয়ারিটি দেখে আমরা ধারণা করেছিলাম এই মেয়ে পড়াশোনায় টপ থাকবে। সেখানে এক টার্ম কমপ্লিট করে হারিয়ে গেল মেয়েটা। তারপর 1 বছরের বেশি সময় পর দেখা হলো, তাও এই অবস্থা। কখনো ভাবিনি নিজের স্টুডেন্টের অপারেশন নিজের হাতে করা লাগবে। সৌজন্য একটু ভরকায়। এরিয়ার বড় প্রাইভেট মেডিকেলে নিয়ে এসেছিল সে, অথচ তার মাথা থেকেই বের হয়ে গেছিল একদা বেগম নিজেও মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিল। আর এটাই সেই মেডিকেল। মহিলা কি কোনোভাবে বেগমকে চেনে? হ্যাঁ, চেনে, না হলে এত স্বাভাবিকভাবে কথা কি করে বলছে, তাও তার অন্য নাম ধরে। ডক্টর শিউলি নিজের কথা শেষ করে তীক্ষ্ণ নজর ফেলল সৌজন্যের দিকে। তারপর পল্লবী বেগমের দিকে তাকিয়ে ফের জিজ্ঞেস করলো, পলকের হাজবেন্ড? পল্লবী বেগম মাথা ঘুরিয়ে তাকায় সৌজন্যের দিকে। ততক্ষণে সৌজন্যের মা ও খালা এগিয়ে এসে দাঁড়িয়েছে তাদের মাঝে। পল্লবী বেগম মাথা নাড়িয়ে সায় জানালো। ডক্টর শিউলি হতাশ শ্বাস ফেলল, তারপর বলল, আমি যা বলবো শক্তভাবে বলবো, আপনারা একটু শক্ত থাকবেন। পল্লবী বেগম একটু ভীত হয়, তারপর আবারও সায় জানায়। সৌজন্যের মা ও খালা একে অপরের দিকে তাকিয়ে আবারও সৌজন্যের দিকে তাকায়। সৌজন্য বোধহয় জায়গা থেকে নড়তে পারছে না, তার পা মেঝেতে আটকে গিয়েছে। ডক্টর শিউলি শ্বাস ফেলল, তারপর ধীর চোখে আরো একবার সৌজন্যকে দেখে নিয়ে নরম ও সহজ গলায় বলল, পলক ওয়াজ 9 উইক অর সামথিং প্রেগনেন্ট। আমি ধারণা করছি তার টুইন ফিটাস এসেছিল, বাট আনফর্চুনেটলি শি হ্যাড মিসক্যারেজ। আরও একটা কথা, সে কোনো ওয়াশরুমে স্লিপ খায়নি। তার শরীর দেখে অন্তত আমার তা মনে হয়নি। আপনারা পেশেন্টের মা এবং মায়ের বয়সী, তাই আর মুখে বললাম না কিছু। তবে দেখে মনে হয়েছে সামথিং ইলস। হার হাজব্যান্ড ডিড সামথিং ইন্টিমেট অ্যান্ড মাস্ট বি রাফ অন পারপাস। আমি ঠিক কি বলতে চাচ্ছি তা আপনি বুঝতে পারছেন আশা করি। এতটুকু বলে থামলো ডক্টর শিউলি, তারপর সৌজন্যের দিকে তাকালো। সৌজন্য মেঝেতে তাকিয়ে আছে মাথা নিচু করে। সৌজন্যের মা ও খালা হতচকিত। বেগমের মা চিৎকার করে কান্না করবে নাকি কি করবে যেন মাথায় আসছে না। ডক্টর শিউলি সৌজন্যের দিকে তাকিয়ে ফের মুখ ঘুরিয়ে স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে বলল, পলক এখনো ডেঞ্জারাস জোন থেকে বের হয়নি। দোয়া রাখবেন ওর জন্য। ওকে অবজারভেশনে রাখার পর কন্ডিশন স্টেবল হলে কেবিনে শিফট করা হবে। এত ব্যাড নিউজের মাঝে একটাই সুখবর হলো,
আমি ভেবেছিলাম সে তার মাতৃত্বের ক্ষমতা হারাবে, তবে এখান থেকে পলক একটু সারভাইভ করে গেছে। সে বেবির কথা চিন্তা করলেও 5 থেকে 6 বছর অপেক্ষা করতে হবে, কারণ তার এই বয়সের এই ধাক্কাটা কাটিয়ে উঠতে তার সময় লাগবে। আর হ্যাঁ, এর কারণে যে ট্রমাটাইজ হয়েছে তার জন্য নিয়মিত সাইকোলজিস্টের ও ডক্টরের পরামর্শ ট্রিটমেন্টে রাখবেন। তাহলে হয়তো দ্রুত রিকভারি করবে সে। হয়তো ভাবতে পারেন আমি কেন এসব বলছি। প্রথমত, আমি একজন ডক্টর। তাছাড়া পলককে আমি একজন টপ স্টুডেন্টদের মাঝেই চিনতাম। সাথে পলকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তবে প্রথম টার্ম শেষ করে মেয়েটার সাথে আমি যোগাযোগ করতে পারিনি। তাই আমি চাই না মেয়েটা এতটা পেইন নিয়ে নিজের অর্ধেক জীবন কাটাক। তাই এতটা পরামর্শ। তবে আপাতত আল্লাহর কাছে দোয়া করুন। 24 ঘন্টার আগে আমরা কোনো কিছুই বলতে পারছি না। না কোনো নিশ্চয়তা যে সে আদৌ জ্ঞান ফিরে পাবে কিনা। সব ধরনের নিউজের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। কথাগুলো বলেই চলে যাবার জন্য পা এগিয়েও আবার থমকে গিয়ে পল্লবী বেগমের দিকে তাকিয়ে ধীরে বলল, রং পারসন, রং টাইম। কথাটুকু বলেই চলে গেল ডক্টর শিউলি। যেন প্রতিক্রিয়া করার সময় দিল না পল্লবীকে। সৈজনের মাও প্রতিক্রিয়া দিতে ভুলে গেল। সৈজনের খালা এগিয়ে এসে সৈজনের পাশে বসে শক্ত গলায় শুধায়, বেগমের সাথে কি করেছিস সৈজন্য? জবাব দিতে পারল না সে। খালা আবারও জিজ্ঞেস করলো, তুই তো বললি ও স্লিপ খেয়েছে, তাহলে ডক্টর অন্য কিছু বলল কেন? কি লুকাচ্ছিস? কি হয়েছে তোদের মাঝে? সৈজন্য ঢোক গিল, তারপর সাফাই গাওয়ার গলায় বলল, খালামণি আমি। এত কথা শুনতে চাইল না তার খালা। তার আগে শক্ত গলায় বলল, কি হয়েছে সেটা বলবি, কোনো বাড়তি কিছু নয়। আমি বেগমকে ঠিক কতটা আদর করি তা কারো অজানা নয়। তোকেও আদর করি, তাই আমি সূক্ষ্মভাবে সব শুনে তারপর তোদের বিচার করব, আর বাকি সিদ্ধান্ত নেব। সৈজন্য আবারও অপারেশন থিয়েটারের দিকে তাকালো, তারপর আবারও খালার দিকে তাকিয়ে খপ করে তার হাত ধরে ভীত ও কাপা গলায় বলল, খালা, আমি খুব বড় ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল। শীতল চোখে চাইল সৈজন্যের খালা। সৈজন্য আবারও মাথা নিচু করে বলল, আমি আমি বেগমকে রেখে ভার্সিটির যে মেয়েকে পছন্দ করতাম, সেই মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। তার সাথে আমার শারীরিক সম্পর্ক আছে। সে এখন আমার অফিসের কলিগ। আর সেটা বেগম টের পেতে আমি একটু ঘাবড়াই। তাই ও যখন বাসায় ওর যাবার কথা বলল, আমি ভড়কে গেছিলাম, এই ভেবে তোমরা সবাই আমার ব্যাপারে জেনে যাবে। তার ওপরও বারবার ডিভোর্সের কথা বলছিল। তাই আমি নিজের রাগ ও জেদ কাবু করতে না পেরে এসব করেছি। কিন্তু এমন কিছু হবে তা ভাবিনি। এমন দেখে অনেক ভয় পেয়েছি। তাই হসপিটালে নিয়ে এসে এসব জানতে পারি। আমার খুব অসহায় লাগছে খালা। আমি ওকে ভালোবাসি খালা। আমি ভুল করেছি। সৈজন্যের খালা শীতল চোখে তাকিয়ে ফের বলল, তোমার মুখে অন্তত এসব মানায় না সৌজন্য। একটু লজ্জা পেল সৌজন্য, তারপর বলল, আমি জানতাম না ও 3 মাসের প্রেগনেন্ট। ও আমায় বলেইনি। তুমি জানতে চেয়েছ? না। তাহলে যাকে আদর যত্নে আগলে রাখতে পারোনি, সেখানে কিভাবে দাবি করলে তুমি তাকে ভালোবাসো? আমি জানি না খালা, তখন আমার মাথা কাজ করেনি। এখন করছে? সৈজনের খালা মৃদু হাসে, তারপর দীর্ঘশ্বাস ফেলে স্বাভাবিক গলায় বলল, তুমি ওকে ডিজার্ভ করো না সৌজন্য। ভুল আমার, তাই আমি নিজের হাতেই তোমাদের ডিভোর্স ফাইল করাবো। আরও একটা কথা, চিটিং ইজ নট আ মিস্টেক, ইটস চয়েস। যেটা তুমি করেছ। তুমি একটা নরম তুলতুলে মানুষকে চিট করেছো সৌজন্য। আমি যদি শাস্তি দিতে পারতাম, ওই শাস্তি একমাত্র মৃত্যুই হতো। তবে আমি তেমন কিছুই করব না। বাকিটা আল্লাহ দেখে নেবে। নিজের বক্তব্যটুকু শেষ করে সৌজন্যের দিকে তাকালো সৌজন্যের খালা। সৌজন্য লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করে আছে। খালার কথা শুনে কিছু বলার আগে সৌজন্যের গালে একটা শক্ত চড় পড়ে। অবাক চোখে সামনে তাকাতেই বেগমের মা পল্লবী বেগমকে দেখে একটু থমকে যায় সৌজন্য। পল্লবী বেগম রাগান্বিত মুখে তার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, আমার মেয়ে কি এতই খারাপ ছিল যে তোর পরকীয়া করে আমার মেয়ে আর দুটো নিষ্পাপ প্রাণ কেড়ে নিতে ইচ্ছা হলো? ঢোক গিলল সৌজন্য, তারপর নিজে সাফাই দেবার মতো বলল, মা আমার কথা। চুপ।
ওই মুখ থেকে আমায় মা ডাকবি না। যে ছেলে আমার মেয়ের সাথে এমন নেমো খারামি করতে পারে, তার মুখ থেকে অন্তত আমি মা ডাক শুনতে চাই না। একটু অপরাধ বোধে ঘিরে ধরলো সৌজন্যকে, তবে আবার একটা চর পড়া আরো একটু হতভম্ব হয় সৌজন্য। উপরে তাকানোর আগেই কেউ তার শার্টের কলার চেপে ধরে, তাতেই চমকে সামনে তাকিয়ে নিজের মাকে দেখে একটু ভরকায়। সৌজন্যের মা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, লজ্জা করে না তোর? এমন নিষ্পাপ একটা মেয়ের সাথে এমন করতে বুক কাঁপলো না তোর? তুই আদৌ আমার পেটে জন্মেছিস? আম্মা, তোর এই পাপী মুখ থেকে আমায় আম্মা ডাকবি না। সৌজন্য, আমার আদর্শে বড় হওয়ার সৌজন্য এমন নয়। তুই পাপ করেছিস, যে পাপের কোনো ক্ষমা নেই। সাথে পাপ ঢাকার জন্য তুই মিথ্যা বলেছিস, জানোয়ার হয়েছিস, মানুষের বাচ্চা না। এর মধ্যে রিসেপশনের মিতু নামের মেয়েটা তাদের উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি, এটা হসপিটাল, দয়া করে এভাবে চেঁচামেচি করবেন না। এগুলো আমরা অ্যালাউ করতে পারবো না, সাথে পেশেন্টদের সমস্যা হবে। কথাটা বলে সে আবারও নিজের কাজে ব্যস্ত হয়। পল্লবী বেগম শুনল, তারপর মৃতকে পর্যবেক্ষণ করে এগিয়ে এলো তার সামনে। তারপর মৃতর কাছে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, একটু আগে যে ছেলে ডক্টরটা অপারেশন থিয়েটার থেকে বের হয়েছে, তার পরিচয় জানা যাবে? মৃত দ্বিধাদ্বন্দ্বিত চোখে তাকিয়ে বলল, শিওর ম্যাম, গিভ মি জাস্ট 5 মিনিটস। কথাটা বলেই কম্পিউটারে কিছু একটা দেখে পল্লবীর দিকে তাকায়। তারপর বলল, ডক্টর আশরিয়াল নওশির, ফ্রম তুর্কি। তিনি আমাদের মেডিকেল কলেজের ইনভাইটেড প্রফেসর। 6 মাসের জন্য এসেছে, অ্যান্ড হি ইজ এ হার্ট সার্জন। এতটুকু বলে থামল মৃত্যু। পল্লবী বেগম শান্ত মুখে মাথা নাড়িয়ে আবারও এগিয়ে এসে সবার থেকে একটু দূরে বসে দীর্ঘশ্বাস ফেলে। এর মধ্যে একজন নার্স এগিয়ে এসে চেঁচিয়ে বলল, 307 নম্বর কেবিনের পেশেন্ট কেমন যেন করছে। কথাটা শুনতেই ব্যস্ত হয় মৃত্যু। সবার মাঝে একটু চঞ্চলতার সৃষ্টি হলো। পল্লবী বেগম এগিয়ে এসে মৃত্যুকে দ্রুত গলায় জিজ্ঞেস করলো, 307 তো পেখমের। মৃত্যু মাথা নাড়িয়ে ডক্টর শিউলিকে ইনফর্ম করতেই সে দৌড়ে এলো, তারপর পেখমের কেবিনে ঢুকলো। খানিক বাদে আবার বেরিয়ে এসে চেঁচিয়ে বলল, দ্রুত অপারেশন থিয়েটার রেডি করো। কথাটা বলে আবারও মৃত্যুর সামনে এসে জিজ্ঞেস করলো, হার্ট সার্জন এসেছে কোনো? চমকায় পেখমের পরিবার। পল্লবী বেগমের বুঝতে আর সময় লাগেনি কি হয়েছে। ধপ করে মেঝেতে পড়ে গেলেন তিনি। এতে যেন হতভম্ব হলো সবাই। পল্লবী বেগমকেও ধরে অন্য কেবিনে নিয়ে যাওয়া হলো। খানিক বাদে একজন চিকিৎসক এলো পেখমকে যে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে সেটাই। পল্লবী বেগমও জ্ঞান হারিয়েছে। সৈজনের খালা শুধু দোয়া করছে যাতে পেখমের কিছু না হয়। পল্লবী বেগমের খানিক বাদে জ্ঞান ফিরেছে। অতিরিক্ত চিন্তায় তিনি জ্ঞান হারিয়েছে। সৈজন্যের মা সৈজন্যের সাথে কথা বলছে না, সময় গড়ায়। সৈজন্য একপাশে নীরব দর্শকের মতো চুপসে আছে। সময় ব্যবধানে থিয়েটার থেকে ডক্টর শিউলি বের হয়, তার সাথে আরো একজন ডক্টর বের হয়। দুজনে কিছু একটা আলোচনা করছে, সাথে তাদের মুখভঙ্গি ভীষণ চিন্তিত ঠেকলো। ডক্টর শিউলি হয়তো অন ডিউটি ডক্টরকে কিছু বলল, তাই সে মাথা নাড়িয়ে বিদায় নিয়ে চলে গেল। ডক্টর শিউলিকে এগিয়ে আসতে দেখে সৈজনের খালা এসে দাঁড়ায়, তাই ডক্টর শিউলি জিজ্ঞেস করলো, পলকের মা? সৈজনের খালা পিছনে ফিরে দুজনকে দেখে ফের সামনে তাকিয়ে শান্ত গলায় বলল, সে জ্ঞান হারিয়েছিল, অন্য কেবিনে আছে পল্লবী। আপনি যে কোনো খবর আমাকে অবগত করতে পারেন, বলুন। শিউলি শীতল চাহনি নিয়ে মাথা নাড়িয়ে শান্ত গলায় বলল, ইতিমধ্যে জেনেছেন আমি পলককে আগে থেকেই চিনি, আর তার সাথে কি হয়েছে তা জানেন। এতটুকু বলে আবারও সবার মুখ দেখে শুধায়, পলক মিনি স্ট্রোক করেছে। শুনে ভয় পাবেন না, এটা স্থায়ী ক্ষতি করে না, এবং রোগী এখন স্থিতিশীল আছেন। তবে এটাকে একরকম ওয়ার্নিং সাইন বলেই ধরা হয়। ভবিষ্যতে বড় স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে যদি আমরা এখনই সাবধান না হই। তাই কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা, নিয়মিত ওষুধ শুরু করতে হবে। ভালো খবর হলো আমরা সময় মতো ধরে ফেলেছি, তাই তেমন কোনো ক্ষতি হয়নি। তবে তাকে যদি ঠিক মতো যত্নে রেখে এখন থেকে যদি জীবনযাত্রা ঠিক রাখা যায়, তাহলে আল্লাহর রহমতে বড় কিছু হওয়া ঠেকানো সম্ভব।
এতটুকু বলে ঢোক গিলল ডক্টর শিউলি। তারপর ফের বলল, চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। কোনো কিছু দরকার হলে সরাসরি আমায় জানাবেন। রোগীর জন্য এখন সবচেয়ে দরকার সঠিক পরিচর্যা আর আপনাদের সহযোগিতা। আশা করি তাকে আপনারা সাপোর্ট করবেন। তারপর সবার মুখ দেখে আবারও ছোট্ট গলায় জিজ্ঞেস করে, মিসেস পল্লবী কোন কেবিনে? সৈজনের খালা এগিয়ে এলো, তারপর বলল, আপনার পরামর্শ মাথায় রাখলাম। আমরা পেশেন্টের প্রতি যথেষ্ট যত্নশীল হব, আর আমার সাথে আসুন। কথাটা বলে ডক্টর শিউলিকে নিয়ে পল্লবী বেগমের কেবিনের দিকে যায় সৈজনের খালা। সৈজনের খালা আর ডক্টর শিউলি চলে যেতেই নওশির আসে। তারপর একবার ওয়েটিং সিটের দিকে তাকায়। সেখানে সৌজন্য আর তার মাকে দেখে কপাল কুঁচকায়। তারপর মৃত্যুর দিকে তাকিয়ে এগিয়ে যায় পেখমের কেবিনের দিকে। তারপর দরজার কাছে চোখ রেখে ভিতরে অক্সিজেন মাস্ক পরিহিত সাফেদ হসপিটালের চাদর দিয়ে পেঁচানো পেখমকে দেখে। তারপর হাতে পড়া নিচের ঘড়ির দিকে তাকায়। একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষের জীবন কোথা থেকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। পেখমকে দেখে এসে রিসেপশনের মেয়ের সামনে দাঁড়াতেই মৃত্যু মেয়েটা চমকায়। নওশিরের ডিউটি আজকে 11টায় শেষ, কিন্তু এখনো সে যায়নি। শরীরে অ্যাপ্রনটা নেই, তাহলে এমনিই আছে, কিন্তু তার তো থাকার কথা নয়। শরীরের পেস্ট ব্লু কালার শার্টটা এলোমেলো ভাবে ভাঁজ পড়ে আছে। মিতু যখন নওশিরকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত, তখন নওশির অন প্রফেশনালি আধ ভাঙা বাংলায় জিজ্ঞেস করলো, 307 নম্বর কেবিনের পেশেন্টের আপডেট কি? মিতু অবাক হয়। নওশির নিজের কাজ ব্যতীত তেমন একটা কারোর সাথে কথা বলে না। আজকে অন প্রফেশনে বাংলা আর এতটা সময় হসপিটালে দেখে মিতু একটু অবাকই হয়েছে বোধহয়। মিতুকে এমন তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হয় নওশির, তাই কপাল কুঁচকে আবারও নির্জীব গলায় শুধায়, এক্সকিউজ মি মিস। মিতু নিজেকে সামলে নিয়ে মাথা নাড়িয়ে ছোট গলায় বলল, ওয়েট আ মিনিট স্যার। তারপর একটা ফাইল এগিয়ে দেয় নওশিরের দিকে। নওশির ফাইলটা দেখে তারপর কপাল কুঁচকে থাকে অনেকটা সময়। রিপোর্ট বুঝতে সময় লাগেনি, নিজও হার্ট সার্জন। তারপর ফের মিতুর দিকে তাকিয়ে পল্লবী বেগমের কথা জিজ্ঞেস করতেই মিতু নম্র গলায় সব বলল। তবে মিতু একটু অবাক হলো বোধহয়। নওশিরের আগ্রহ যেন মিতুকেও খুব প্রভাবিত করলো। নওশির কি কোনোভাবে পল্লবী ও পেখমকে চেনেন? মিসেস পল্লবী বেগমও নওশিরের ব্যাপারে জিজ্ঞেস করলো, কি এমন রহস্য আছে তাদের মাঝে? কি এমন লুকোচুরি আছে যে নিজেদের ভেতর কথা না বলে রিসেপশনে এসে সবাই সবার ব্যাপারে জিজ্ঞেস করছে? দীর্ঘশ্বাস ফেলে মিতু। তার এত ভেবে কাজ নেই। তবে নওশিরের আগ্রহ বোধ তাকে একটু ভরকেছে, এছাড়া আর কিছুই নয়। সেদিনের পর 7 বাদে পেখমকে বাসায় আনা হয়েছে। পেখম কারোর সাথে কথা বলছে না, এমনকি পল্লবী বেগমের সাথেও না। সৌজন্য পেখমের সামনে আসেনি, তবে পেখমের অবস্থা আগের থেকে উন্নতি দেখার সাথে সাথে সৌজন্যের খালা নিজে বাদী হয়ে সৌজন্যের বিরুদ্ধে ম্যারিটাল রেপ ও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের অভিযোগে মামলা করেন। পুলিশ সৌজন্যকে গ্রেফতার করতে আসে এক রাতে। বৃষ্টি ঝরছিল টুপটাপ। সেই বৃষ্টির শব্দ যেন পেখমের কানে পৌঁছাচ্ছিল না। ঘরের কোনায় বসে থাকা মেয়েটি জানালার ফাঁক দিয়ে তাকিয়েছিল নিঃশব্দে। তার দৃষ্টিতে কোনো আগ্রহ ছিল না, শোকও ছিল না, ছিল শুধু একরাশ শূন্যতা। পল্লবী বেগম সৌজন্যের নাম শুনতেই শিউরে ওঠেন। তুই কিছু বলিস না পেখম, আমি আছি তোর পাশে। কিন্তু পেখম কোনো প্রতিক্রিয়া দেখায় না, নিঃশব্দে চোখ বুজে নেয়, যেন ঘুমিয়ে পড়ে নিজেকে। পল্লবী বেগমের মনে একটাই ভাবনা, এই মেয়েটার সাথে কেন এমন করলো সৌজন্য, যে পেখমের চোখে কোনো ভাষা পর্যন্ত বেঁচে নেই এখন। পরদিন সকালে সৌজন্যের খালা এলো। তারপর পল্লবী বেগমের সাথে কথা বলে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলো। কোনো দ্বিধা ছাড়াই তিনি পেখমের পক্ষ নিয়ে ডিভোর্স ফাইল করার সিদ্ধান্ত নেন। সমাজ, আত্মীয় স্বজন, পরিবারের মান ইজ্জতের কথা ভেবে চুপ ছিলেন পল্লবী বেগম। কিন্তু সৌজন্যের খালার বারবার বলার পর পল্লবী বেগম পেখমের চোখের সেই স্তব্ধতা যেন সমস্ত সম্পর্কের ভাষা কেড়ে নিল এবং অভিযোগ জানালো। সৌজন্য তখনও থানায় রিমান্ডে। তার পক্ষে কেউ নেই, না পরিবার, না বন্ধু। আনিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় যে সৌজন্য গর্ব করে বলতো, পেখম আমার অধিকার,
আজ তার সেই অধিকার, নিজেকে মুক্ত করতে চায় সমস্ত বন্ধন থেকে। ডিভোর্স পেপার পাঠানো হয় থানাতে। পেখম নিজ হাতে সাইন করেন না, তার হয়ে স্বাক্ষর করেন পল্লবী বেগম নিজে, অভিভাবক হিসেবে। কারণ পেখম তখনও স্বাভাবিক নন, যেন কোনো এক ভাঙা দেয়ালে হেলান দিয়ে পড়ে আছে নিজের ভিতরে। 3 সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। একটি অধ্যায় শেষ হয়, যেটা আদৌ শুরুই হতে পারেনি। পেখমের ডিভোর্স সনদ পেয়ে পল্লবী বেগম চুপচাপ পেখমের ঘরে ঢুকে সনদটা টেবিলে রেখে দেন। বলতে পারেন না কিছু, শুধু একবার মাথায় হাত রেখে বলেন, এইবার তুই নিজের মতো করে বাঁচ মা, কারো ছায়া হয়ে নয়, নিজের আলো হয়ে। পেখম সেদিনও কিছু বলে না, তবে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার চোখের কোণ বেয়ে। সেটাই ছিল তার প্রথম অনুভব, চুপিসারে মুক্তির। তবে কি আদৌ সে নিজের অনুভূতি থেকে পালাতে পেরেছে, নাকি অস্বীকৃতি জানাতে পেরেছে সৌজন্যের প্রতি তার ভালোবাসা? সৌজন্য এমন করলো, অথচ পেখমের ভালোবাসা ছিল নিখাদ। ডিভোর্সের 1 সপ্তাহ পর পেখম আরো নিস্তব্ধ হয়ে পড়ে। পল্লবী বেগম বুঝতে পারেন, চুপচাপ বসে থাকা মেয়েটির প্রয়োজন এখন শুধু সময় নয়, প্রয়োজন চিকিৎসা, মনকে খোলার, ভুলে যাওয়ার, কিংবা অন্তত নিজের বেদনার সঙ্গে সহবাস করার মতো একটি পথ। তিনি একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেন, ডক্টর আসিয়া তাসনিম, একজন প্রথিতযশা ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট। প্রথম দিনই পেখম তার সামনে বসে থাকে অনেকটা নির্বাক পাথরের মতো। কথা বলে না, তাকায় না, কেবল সামনের ঘড়ির কাঁটার শব্দ শোনে। ডক্টর আসিয়া প্রশ্ন করেন না প্রথম দিন, শুধু বলেন, তুমি আজ শুধু বসো, কিছু বলতে হবে না। এই চুপচাপ থাকাটাও একটা ভাষা। তারপর আসিয়া সবকিছু বুঝে সপ্তাহে 2 দিন সেশনের বন্দোবস্ত করেন। এতদিন পেখমকে পর্যবেক্ষণ করেন আসিয়া। দ্বিতীয় সপ্তাহে এসে পেখম হঠাৎ প্রশ্ন করল, মানুষ কেন কারো শরীরের ওপরে অধিকার দাবি করে? ভালোবাসা কি এমনই হয়? ডক্টর আরশিয়া চুপ থেকে বলেন, ভালোবাসা জোর করে কারো শরীর ছোঁয় না পেখম, ওটা বরং সবার আগে মন ছয়। এই ছোট ছোট বাক্যগুলো পেখমের নিস্তব্ধ মনের ভেতরে ছোট ঢেউ তোলে। চতুর্থ সপ্তাহে এসে সে ধীরে ধীরে বলে, আমার একটা বাচ্চা আসছিল, আমি তাকে চাইনি, কিন্তু এখন মনে হয় ওটাই শুধু চেয়েছিল আমাকে, আমায়ও এখনো ডাকে। আপনি ওর কান্না শুনতে পাচ্ছেন? তুমি ওকে এখনো মিস করো? না, আমি নিজের ভিতরটাকে মিস করি। আমি আর আমি নেই। এই ভাঙা ভাঙা বাক্যগুলোর মধ্য দিয়ে যেন পেখম ধীরে ধীরে ফিরতে শুরু করে। ডক্টর আসিয়া তাকে বলেন, একটি গুরুত্বপূর্ণ কথা, তোমাকে এখন নিজের শহর থেকে দূরে যেতে হবে, নিজেকে দেখতে হবে অন্য এক চোখে। নতুন আকাশ, নতুন হাওয়া, তোমার ফুসফুসের জন্য না, তোমার আত্মার জন্য জরুরি। পেখম চমকে তাকায়, যেন কেউ ভিতরটা দেখে ফেলেছে। পরদিনই পল্লবী বেগমকে বলে, মা, আমি কোথাও যেতে চাই, দূরে, কিছুদিনের জন্য। পল্লবী বেগম কাপা গলায় বলেন, এখন কোথায় যাবে তুমি? তুমি এখনো সুস্থ নও। একা যেতে চাই মা, আমার এই শহর থেকে বেরিয়ে প্রকৃতির স্বচ্ছ বাতাসে শ্বাস নিতে চাই। এই শহরে আমার দম বন্ধ লাগছে, আমি শ্বাস নিতে না পারলে মরে যাব। ভীত চোখে তাকায় পল্লবী বেগম। 2 মাসের বেশি হয়ে গেছে সে ঘটনার পর। এই প্রথম পলক বায়না ধরেছে, ভয় পেলেও কাপা গলায় শুধায়, যা মা, তুই এবার একটু নিজের মতো করে বাঁচ। তুই যেদিকে যাবি ওখানে আমি তোকে আশীর্বাদ পাঠাবো। ডক্টর আশি একটি নির্দিষ্ট জায়গার নাম দেন, সাজেক ভ্যালি। অবিকল সবুজে মোড়া, মেঘে ভেসে থাকা এক পরিষ্কার পৃথিবী, যেখানে নিজেকে আবার মানুষ বলে অনুভব করা যায়। 3 সপ্তাহে সেই ভ্রমণে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। সাদা নীল একটা ডায়েরি নেয় পেখম। ভেতরের পাতায় প্রথম লেখে, আমি যাচ্ছি, আমি ফিরে আসবো কিনা জানি না, তবে এবার আমি নিজেকে খুঁজতে যাচ্ছি। এইবার কেউ আমাকে খুঁজে পাবে না, আমি নিজেই নিজেকে খুঁজব। রাত প্রায় 10টা। ঢাকা সায়েদাবাদ বাস স্ট্যান্ডে থমকে দাঁড়িয়ে আছে একটা পুরনো শ্যামলী পরিবহনের বাস। পেখমদের নিজেদের গাড়ি আছে, তবে ডক্টর আসিয়ার ভাষ্য মতে পেখমকে এখন একটু পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা উচিত। তাই নিজেদের গাড়ির বদলে এখন সাজেক যাবার জন্য বাস গাড়ি নির্বাচন করেছে। পেখমের চোখে তেমন ঘুম নেই, তেমন উত্তেজনাও না, কিন্তু কোথাও একটা টান আছে।
সাজেক হয়তো জায়গাটা নয়, বরং একান্তে থাকার একটা ক্ষুধা। পল্লবী বেগম এটা সেটা বলে দিক নির্দেশনা দিচ্ছেন। পেখম শুনছে কিনা বোঝা গেল না, তবে সে এক ধ্যানে রাস্তার বিপরীতে থাকা একটা কাপল ও তাদের কোলে একটা বাচ্চা মেয়ের দিকে তাকিয়ে আছে। বাস ছাড়ার ডাক পড়ায় পল্লবী বেগম পেখমকে ডাকে, তবে তার তেমন সাড়া না পেয়ে তার বাহু ধরতেই পেখম তাকায় পল্লবী বেগমের দিকে। পল্লবী বেগম বলল, গাড়ি ছাড়বে? আচ্ছা, কথাটা বলেই পেখম গাড়িতে যে উঠে বসলো। বাসটা ধীরে ধীরে ছাড়ে। জানালার পাশে বসা পেখম জানালার কাছ নামিয়ে দেয়। ঠান্ডা বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে যায়, চোখের কোণ ছুঁয়ে যায় এক টুকরো অতীত। তারপর ধীরে চোখ বন্ধ করে। খানিক বাদে অনুভব হয় তার পাশে কেউ বসেছে, তবে চোখ খুলে তাকানোর ইচ্ছে হলো না তার। ধীরে ধীরে সে ঢলে পড়ে গভীর ঘুমে। রাত ভর বাস ছুটে চলে চট্টগ্রাম মহাসড়ক ধরে। কখনো চোখের সামনে আলোর রেখা ভেসে ওঠে, আবার কখনো নিস্তব্ধ অন্ধকারে ডুবে যায় সবকিছু। ভোরবেলা খাগড়াছড়ি পৌঁছে প্রথম নিঃশ্বাসে পেখম টের পায় সে সত্যি শহর ছাড়িয়ে গেছে। পিট পিট চোখে তাকায় পেখম। গাড়ি থেকে অনেক মানুষই নেমে গেছে, তাই লম্বা একটা শ্বাস ফেললো। তারপর নিজের পাশের সিটে তাকায়। সেখানে একটা মিনারেল ওয়াটার বোতল রাখা, তবে কেউই নেই। পেখম নিজের সিটে পানি খুঁজলো, পেল না। তারপর মনে পড়লো সে গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছে, পানি নেওয়া হয়নি। তবে যা খাবার কেনা হয়েছিল তা এখনো ব্যাগেই পড়ে আছে। বিরক্তির শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে একটা দোকান থেকে পানি কিনে তা দিয়ে মুখে পানি দেয়। তারপর কুলকুচি করে এদিক সেদিক তাকিয়ে একটা চায়ের দোকান থেকে কড়া দেখে একটা চা নিয়ে খেয়ে কিছুক্ষণ পর একটা চাঁদের গাড়ির হুড খোলা দুলুনির মধ্যে উঠে বসে সে। পাহাড়ি পথে এক অদ্ভুত অভিজ্ঞতা অপেক্ষা করছে তার জন্য। সাজেক এখন কেবল গন্তব্য নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার একটা ছুতো। সাজেক ভ্যালি, রাঙামাটির বুক ভেদ করে ধীরে ধীরে উঠতে থাকা পাহাড়ি পথ। এক পাশে উঁচু খাদ, অন্য পাশে সবুজের ঢেউ। পথ যত উপরের দিকে ওঠে, পেখমের বুকের ভার যেন ধীরে ধীরে নেমে আসে। অল্প চুল খোলা, ক্যানভাস জ্যাকেট পরে সে তাকিয়ে থাকে বাইরের আকাশের দিকে। কখনো চোখ বুজে, কখনো দূরের মেঘের দিকে হাত বাড়িয়ে দেয়, ছুতে নয়, হারিয়ে যেতে। এই প্রথম সে একা, সত্যিকার একা। রিসোর্টে পৌঁছে চুপচাপ ব্যাগ রাখে। ডায়েরি খুলে লিখে ফেলা এক লাইন, এই পাহাড়টা আমার কবর হতে পারত, এখন এটাকে আশ্রয় বানাতে চাই। পেখম জানে সে পাখি ছিল, উঠতে পারত, স্বপ্ন দেখত। অথচ এখন জীবনটা যেন ঘরবন্দি এক খাঁচার গল্প, যেখানে প্রতিটি বাস্ট ওয়াউন্ড, প্রতিটি আঘাত তার ডানায় লেগেছে। কেউ জানে না সে কতটা চেয়েছিল ভালোবাসা, চিরস্থায়ী, স্পর্শহীন, বিশ্বাসে ভরা ভালোবাসা। কিন্তু সে ভালোবাসার বদলে পেয়েছে প্রতারণা, একজন স্বামীর নোংরা আধিপত্য, রক্তাক্ত শরীর আর আতঙ্কে পেঁচানো রাত, অবাঞ্ছিত স্পর্শ, যমজ সন্তান হারানোর অসমাপ্ত মা হয়ে বেঁচে থাকা, হাসপাতালে সাদা চাদরে নিজেকে মৃত মনে হওয়া, স্ট্রোক, পরিবারের সবার কাছে মিথ্যা বলেছে সৌজন্য, এবং তারপর ডিভোর্স পেপারে নিজের স্বাক্ষরহীন স্বাক্ষর। পেখম হয়তো ডক্টর হতে চেয়েছিল, মানুষের শরীর সারাবে বলে, কিন্তু এখন সে নিজের মনটাই সারাতে পারছে না। কিন্তু সে হার মানেনি, সে মরে যেতে আসেনি সাজেক, সে বাঁচতে এসেছে। পেখম নিজের ভিতরে নিজেই বিড়বিড় করে বলে ওঠে, আমি তো লুজার না, আমি জোর করে বাঁচবো, কারো জন্য না, নিজের জন্য। তাকে কেউ বাঁচায়নি, না তার মা, না সমাজ, না আইন। সে নিজেই নিজেকে এখন তুলে নিচ্ছে নিজের কাঁধে করে। পাহাড়ের মাথায় দাঁড়িয়ে বাতাসে চোখ বুজে ফের বলল, এবার আমি কারো বউ নই, কারো মালিকানাধীন শরীর না, আমি শুধু আমি পেখম, পেখম নুরাইন পলক। পেখম এক ঘুম দিয়ে উঠে দেখলো সকালে সূর্য পাহাড়ের চূড়ায় খেলছে। পেখম রুম থেকে একটা হট কফি হাতে নিয়ে চলে আসে ওপেন ডেকের কাঠের বেঞ্চে। সেখানে বসে কফিতে চুমুক দিয়ে বাইরে স্তব্ধের মতো অনেকটা সময় তাকিয়ে থাকে। দেখতে ভালো লাগছে, কেন লাগছে পেখম জানে না, তবে এই সময়টা এখানে থমকে গেলে হয়তো ভালো লাগতো। রুমের দরজায় নক পড়তেই পেখমের ভাবনা ভাঙে। তাই উঠে রুমে এসে দরজা খুলতেই হোটেলের ম্যানেজারকে দেখে সৌজন্যমূলক
মৃদু হাসে, তারপর জিজ্ঞেস করলো, কিছু বলবেন? লোকটা আমতা আমতা করলো, তারপর বলল, অ্যাকচুয়ালি মিস, আমাদের একটা ভুল হয়েছে। এই রুমটা আপনার নয়। একই সময় রুম বুকিং হয়, আমরা একটু গড়বড় করে ফেলেছি। আপনার রুমটা এই রুমের পাশের রুম। পেখম কপাল কুঁচকায়। এত সেনসিটিভ বিষয় এমন হেয়ালি যেন পছন্দ হলো না। এই রুমটা পেখমের পছন্দ হয়েছে, কিন্তু এখন বলছে এটা পেখমের রুম না। পেখম নিজেকে শান্ত করে বলল, আচ্ছা সমস্যা নেই, এই রুম আর ওই রুম তো পার্থক্য নেই। এটা যার রুম তাকে ওই রুমটা দিয়ে দিন। আসলে ম্যাম, আপনি হয়তো বুঝতে পারছেন না। এভাবেই চললো তাদের মাঝে বাক বিতণ্ডা। শেষে পেখম বিরক্ত হয়ে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাবি দিন, আমিই যাচ্ছি। এটা বলে বেশ বিরক্তির সাথে রুমে ঢুকে নিজের জামা কাপড় আবারও লাগেজে নিয়ে বেরিয়ে আসতেই লোকটা একটা চাবি এগিয়ে দিল। চাবি নিতেই লোকটা চলে গেল। তারপর নিজের লাগেজ টেনে পরের কটেজের সামনে যে লকে চাবি ঢুকিয়ে লক খুলে কি মনে করে অন্য পাশে তাকাতেই মনে হলো পরিচিত কোনো লোককে একটু আগে রুমে ঢুকতে দেখলো। সাথে সাথে কপাল কুঁচকায় পেখম। এখানে পরিচিত মানুষ আসবে কোথা থেকে? ততক্ষণে তার রুমের দরজা খুলে গেছে। রুমের মধ্যে লাগেজ তুলে নিজেও ঢুকলো রুমে। শরীরের কালো লেদার জ্যাকেটটা খুলে আবারও বিছানায় ফেলে একটা শ্বাস ফেলল। সাথে সাথেই মনে হলো তার আগের পাশের রুমে যে উঠেছে তাকে পেখম চেনে। এক সাইড দেখে তাই মনে হয়েছে পেখমের। তাই নিজের জানার আগ্রহ দমাতে না পেরে নিজের জ্যাকেটটা তুলে নিয়ে নিজের শরীরে জড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আগের কটেজের সামনে এসে দাঁড়িয়ে এদিক সেদিক তাকিয়ে দরজায় নক করে। খানিক অপেক্ষার পর কেউ দরজা খুলল, তবে অপ্রত্যাশিতভাবে দরজার বিপরীতে থাকা অর্ধ উন্মুক্ত শার্টলেস মানুষটিকে দেখে হতভম্ব হলো পেখম। থেমে থেমে অবাক গলায় বলল, আ নওশির আবে, শিস বুড়াদা মিসিনিস। আরে নওশির ভাই, আপনি এখানে? তার গলায় হতভম্ব ভাব স্পষ্ট। নওশির শান্ত চোখে পেখমকে দেখল, তবে বিনা প্রতিক্রিয়ায় গম্ভীর কণ্ঠে শুধু বলল, ইচেরি বৌরুন, ভেতরে আসুন। পেখম মাথা নাড়ল, তারপর আবারও করিডোর দেখে নওশিরের পেছনে পেছনে তার কটেজে ঢুকলো। নওশির রুমে ঢুকে আগে শার্ট তুলে তার শরীরে গলিয়ে নিল। পেখম এতটা সময় কিছু মনে না করলো যখন খেয়াল এলো যে নওশির এতটা সময় উন্মুক্ত শরীরে ছিল আর সে এভাবে রুমে ঢুকেছে। ভাবতেই মুহূর্তেই লজ্জা ঘিরে ধরলো তাকে। তবুও চুপ করে রইল পেখম। নওশির পিছনে ফিরে আবারও পেখমকে বিছানা দেখিয়ে বলল, ওইখানে বসুন। বিছানার দিকে তাকালো পেখম, তারপর আবারও নওশিরের দিকে তাকালো। তার এতটা ধৈর্য হচ্ছে না, তাই সেও জেদ দেখিয়ে বলল, ও তরুণ, আমা অঞ্জে সুইলেইন বুড়াদানে আরিয়রর সুনুস। বসবো, তবে তার আগে বলুন আপনি এখানে কি করছেন? শীতল চোখে তাকালো নওশির। তার ছাই রঙের চোখগুলো কেমন করে যেন উঠল। শান্ত গলায় ফের আদেশ করলো, আগে বসুন, তারপর বলছি। আর কোনো প্রশ্ন করলো না পেখম। ঢোক গিলে বিছানায় যে বসলো। নওশির তা দেখে ওয়াশরুমে চলে গেল। তারপর ওয়াশরুম থেকে বের হলো খানিক সময় বাদে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বের হয়েছে। হাতার টাওয়াল দিয়ে হাত মুছে ব্যাগ থেকে টিস্যু বের করে মুখ ক্লিন করে পেখমের দিকে তাকালো। পেখম ফের অস্বস্তিতে ভুগছে। হুট করে 6 বছর পর নওশিরকে দেখে ভীষণ অবাক হয়েছে। নওশিরের মুখে তেমন কোনো অভিব্যক্তি নেই। সে এগিয়ে এসে একটা চেয়ার টেনে পেখমের সামনে বসলো। তাতেই পেখম একটু নড়ে চড়ে বসলো। তারপর নওশিরের দিকে তাকায়। নওশির শীতল চোখে এখনো পেখমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর ধীর গলায় আধ ভাঙা বাংলায় জিজ্ঞেস করে, আপনার ডিভোর্স হয়ে গেছে? চমকায় পেখম। থমকে ভরকানো মুখে নওশিরের দিকে তাকিয়ে আছে। কেমন আছে, কি হয়েছে, এত সকল প্রশ্ন। পেখমের করা প্রশ্ন সব উপেক্ষা করে সে এই প্রশ্ন করলো কেন? আর সেই বা কি করে জানলো পেখমের বিয়ে হয়েছিল বা হয়েছে, আবার ডিভোর্স হয়েছে? চমকানো গলায় বলল, নওশির ভাই, যা জিজ্ঞেস করেছে শুধু তার উত্তর বলবেন। ছলছল করে উঠল পেখমের চোখ। এতদিন পর দেখা হবার পর এত প্রশ্ন থাকার পরও সে এই প্রশ্ন করলো।
ঢোক গিলল, তারপর মাথা নাড়ায়। কিছু বলল না নওশীর। শরীর ছেড়ে এলিয়ে দিল চেয়ারে। তারপর পায়ের ওপর পা তুলে আবারও আধো বাংলায় জিজ্ঞেস করে, ছোট মা কেমন আছে? ভালো, এক কথায় জবাব দিল। তারপর আবারও তাকিয়ে নওশীরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, আপনি কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? দিদুন আর বড় মা কেমন আছে? শীতল চোখে পেখমের উচ্ছ্বসিত মুখ দেখল। সে ভীষণ আগ্রহে তাকিয়ে আছে নওশীরের দিকে। নওশীর শান্ত চোখে তাকিয়ে নির্বিকার গলায় বলল, দিদুন মারা গেছে। চমকায় পেখম। এলোমেলো দৃষ্টি নিয়ে আবারও জিজ্ঞেস করলো, বড় বাবা? চোখ ছোট করে জবাব করলো নওশীর, তাকে দিয়ে আপনি কি করবেন? তার প্রতি তো আপনার মায়ের বেশ রাগ। আপনারও তো রাগ থাকার কথা, তাই তো ছোট মার সাথে তুর্কি ছেড়ে এখানে এসে পড়েছেন। এখানে এসে ঠিকমতো পড়াশোনা না করে বিয়ে করলেন, আর সেই লোকও। আর কিছু বলল না নওশীর। পেখম দারুণ অপমানিত বোধ করলো। নওশীর পেখমের চাচাতো ভাই। মায়ের রাগ ও জেদের কারণে বাবা মারা যাবার পর তুর্কি ছাড়লো। পেখমের যখন 16 বছর, তখন বাংলাদেশ নানুর বাড়ি চলে আসে পল্লবী বেগম। তারপর আর দাদু বাড়ির কারো সাথে কোনো যোগাযোগ করেনি তারা। তারপর এতগুলো বছর পর, মোট কত বছর, দীর্ঘ 6 বছর পর দাদু বাড়ির সব থেকে গম্ভীর কাচিনের সামনে পড়ল। আচ্ছা, নওশী তুর্কি থেকে বাংলাদেশ এসেছে কবে? বাংলা শিখলো কবে? আর সাজেকে কেন এলো সে? দেখাটা কি কোনো কোইন্সিডেন্স নাকি? আর কিছু ভাবতে পারল না পেখম। পেখম এখনো বিছানায় স্তব্ধের মতো বসে আছে। নওশীরের মাঝে তেমন কোনো হেলদোল নেই। সেও পেখমের দিকে তাকিয়ে আছে নীরব দৃষ্টিতে। পেখম ঢোক গিল, তারপর বলল, বললেন না তো বাংলাদেশে এলেন কবে? এটা জানা কি খুব দরকার? না, জিজ্ঞেস করলাম। তাহলে পরে বলবো। আর কিছু জিজ্ঞেস করলো না পেখম। আবারও নীরবতা নেমে এলো। খানিক সময় চুপ থেকে পেখম ফের জিজ্ঞেস করলো, নুরিশা কেমন আছে? ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে। ও হো। শ্বাস ফেলল নওশীর। তারপর তীর্যক গলায় জানতে চাইল, আপনি পড়ালেখা ছেড়ে দিলেন কেন? সে কথা জবাব পেখম দিল না। উল্টো জিজ্ঞেস করলো, আমার বিয়ে, ডিভোর্স। আর ওসব খবর আপনি জানলেন কি করে? পেখমের নির্বুদ্ধিতা হাসলো নওশীর। তারপর বলল, আপনারা যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন, আমরা নই। তাই হয়তো একটু হলেও খবর রেখেছি। চুপ হয়ে গেল মেয়েটা। খানিক সময় পর ফের বলল, আচ্ছা থাকুন, আমি রুমে যাই। নীরব চোখে সম্মতি জানালো নওশীর। পেখম বিছানা থেকে নেমে দরজার সামনে দাঁড়িয়ে যে থমকালো। তারপর পিছনে ঘুরে বলল, আপনার নম্বরটা দেয়া যাবে নওশীর ভাই? শিওর। তারপর নম্বর দিল নওশীর। পেখম নম্বর সেভ করে নওশীরের দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, কতদিনের জন্য আছেন এখানে? ভাবিনি। অবাক হয় পেখম। তারপর শুধায়, প্ল্যান ছাড়া কেউ ঘুরতে আসে? মন চাইলে আসা যায়। নওশীরের কথার জবাবে পেখমও হুট করে বলল, না এলে এভাবে দেখাও হতো না, তাই না? জবাব করলো না নওশীর। পেখমের অবশ্য মন খারাপ হয়নি। নওশীর আগে থেকে এমন। সে বেশি কথা বলা পছন্দ করে না। তবুও যে এত কথা বলেছে, এই অনেক। দিদুনের জন্য পেখমের ভীষণ মন খারাপ হয়েছে। পেখম আবারও ঘুরে দরজায় হাত রাখতেই পিছন থেকে নওশীর পেখমকে ডাক দেয়, পেখম। অবাক মুখে ঘুরে তাকায় পেখম। নওশী শীতল গলায়, আদেশ সংবলিত গলায় বলল, আমার সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে তার ছোট মাকে বলার দরকার নেই। পেখমের অবাক হওয়া যেন শেষ হলো না। কপাল কুঁচকে জানতে চাইল, কেন? সব কেনর উত্তর হয় না পেখম। এখন আপনি আসুন। কথা এখানেই শেষ করে নওশীর তারপর বিছানায় উঠে যায়। পেখম দেখলো, সাথে বুঝলো, জার্নি করায় হয়তো এখন সে রেস্ট করবে। তাই আর কিছু না বলে ধীরে নওশীরের কটেজ থেকে বেরিয়ে গেল। পেখম যেতেই শ্বাস ফেলল নওশীর। মেয়েটা সেই ছোটবেলার মতোই শান্ত আর বোকাই রয়ে গেছে। এসব ভাবতে ভাবতে বালিশে মুখ গুজে চোখ বন্ধ করে রইল নওশীর। পেখম রুমে এসে পায়চারি করলো। হুট করে নওশীরকে এখানে সে কখনোই কল্পনা করেনি। তাহলে এখানে কেন সে? আর তার কথা বলার টোনটাও কেমন? যদিও নওশীর দাদা বাড়ির প্রথম ছেলে, যে কিনা ভীষণ গম্ভীর পদের। নওশীর পেখমের বাবার ভীষণ ন্যাওটা ছিল। তবে বাবার মৃত্যুর পর যেন নওশীর একদম শান্ত হয়ে গেল।
কিন্তু পেখম আজও জানে না মা কেন বড় বাবার সাথে রাগ করে ওই বাড়ি ছেড়েছে, কেনই বা ওই বাড়ির কারো সাথে কোনো যোগাযোগ করতে দেয়নি আর না রেখেছে। নওশির ও পেখমকে তার মাকে নওশিরের ব্যাপারে জানাতে বারণ করেছে। কি এমন হয়েছে? পেটের ভেতর ভীষণ ঘুটঘুট করছে। কি হয়েছে? কি এমন হয়েছে? রুমের দরজায় নখ হলো। চমকালো পেখম। তারপর ধীর পায়ে এগিয়ে এসে দরজা খুলল। নওশির দাঁড়িয়ে আছে। পেখম কিছু বলার আগে নওশির ধীরে বলল, নুরিশা আপনার সাথে কথা বলবে। মনে মনে একটু ভরকায় পেখম, তবু দরজা থেকে সরে দাঁড়াতেই নওশির নির্বিকার ভাবে রুমে প্রবেশ করে। সে রুমে ঢুকতেই পেখম রুমের দরজা আটকে দিয়ে নওশিরকে বলল, তাহলে তো বড় মার বড় বাবার সাথে কথা বলতে পারবো, তাই না? না। এক কথায় জবাব দিতেই পেখম থতমত খায়। সাথে মুখের ওপর এভাবে না করা একটু অপমানিত বোধ করলো। নওশির পেখমের মুখ পর্যবেক্ষণ করে ফের শুধালো, নুরিশা হোস্টেলে থাকে, তাই ওর সাথে কথা বলতে পারবেন। সাথে সাথে মুখে হাসি ফুটলো পেখমের। তারপর বলল, ওহ হো, তা আগে বলবেন না? আচ্ছা দ্রুত কল দিন, আমি নুরিশাকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড। পেখম এতটুকু বলতেই নওশিরকে নির্লিপ্তভাবে ফোন বের করে কল দেয় নুরিশার নম্বরে। মুহূর্তে অতিক্রম করতেই কল রিসিভ হয় বিপরীতে থেকে। নুরিশা নওশিরের সাথে খানিক কথা বলে পেখমের কথা জিজ্ঞেস করতেই নওশির শান্ত চোখে পেখমের দিকে তাকায়, যেন সে নীরবে সম্মতি চাইছে। পেখম ঢোক গিলল, তারপর চোখের পল্লব ফেলে অনুমতি দিল। নওশির ফোন এগিয়ে দিল। পেখম মিষ্টি হেসে ফোনটা নিল। নুরিশা পেখমকে দেখে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। পেখমও চুপ করে বোনকে দেখছে। এই বোন তার খেলার সাথী, সমবয়সী, বান্ধবী, আর তার সাথে এতটা বছর পর দেখা। পেখমের চোখ ছলছল করে উঠল। নওশির পেখমকে দেখছে। পেখম চোখ সরিয়ে নিয়ে ঢোক গিলে কান্না গিলে তুর্কি ভাষায় বলল, কেমন আছো নুরিশা? নুরিশা ভুবন ভোলানি হাসি তুলল ঠোঁটে, তারপর বলল, আমি ভালো। তোমায় দেখে আরো ভালো লাগছে। কখনো ভাবিনি তোমায় আবার দেখব। আমিও। তারপর আবারও নীরবতা নামে তাদের মাঝে, যেন কোনো জড়তার দেয়াল উঠেছে তাদের মাঝে। নওশির পেখমের মুখ দেখছে। সে উদ্দীপনায় কাঁপছে। তা ফোনের অপরে বোঝা না গেল নওশির বুঝতে পারছে। পেখম আবারও জড়তা নিয়ে নুরিশার সাথে কথা বলা শুরু করলো। সাথে চোখ পড়ল নওশিরের উপর, যে কিনা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পেখম এটা তেমন একটা আমলে নিল না, উল্টো এগিয়ে এসে বলল, নওশির ভাই, বিছানায় বসুন। নওশির নড়ল না, এখনো দাঁড়িয়ে আছে। তাই পেখম নওশিরের হাত ধরল। নওশির ভাবনা ভাঙল। পেখম আবারও বলল, বিছানায় বসুন নওশির ভাই। নওশির তেমন প্রতিক্রিয়া করেনি। ধীরে নরম পায়ে এগিয়ে বিছানায় বসলো। তা দেখে পেখম আবারও ফোনে মনোযোগ দিল। নুরিশার সাথে কথোপকথনটা প্রথমে ছিল কিছুটা জড়তা মেশানো, কিন্তু ধীরে ধীরে তা উষ্ণ হয়ে উঠতে লাগলো। দুই বোন যেন শব্দমালায় নয়, চোখ দিয়ে কথা বলছে। পেখম মাঝে মাঝে কথা থামিয়ে শুধু তাকিয়ে থাকে স্ক্রিনে থাকা বোনটার দিকে। নুরিশা পেখমকে দেখে শান্ত স্বরে বলল, তুই অনেক শুকিয়ে গেছিস, তোকে আর আগের মতো লাগে না পেখম। পেখম নীরব হয়, কিছু বলার থাকে না তার কাছে। তারপরও হাসলো আর ধীরে বলল, সবকিছু কি সবসময় ঠিক থাকে? দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। নুরিশা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখে পানি জমে যেন তা গড়িয়ে পড়তে চাইছে। আবদারের গলায় বলল, তোকে আবার জড়িয়ে ধরতে চাই, একবার, শুধু একবার। আমাদের আবার কবে দেখা হবে পেখম? নওশির এতক্ষণ চুপচাপ বসেছিল। তার চোখে কোনো আবেগ ছিল না, কিন্তু হঠাৎ চোখ নামিয়ে ফেলল, যেন কোনো স্মৃতি তাকে ছুঁয়ে গেল। পেখম চোখের জল চাপা দিতে দিতে বলল, আমি তোর কাছেই যাব। তোকে দেখে তোর চুলে হাত বুলিয়ে বলবো, আমি আছি রে নুরিশা, তোদের ছেড়ে যাইনি। আমাদের আবার দেখা হোক, খুব দ্রুত দেখা হোক। নুরিশা বোন আমার। নুরিশা কাপা গলায় বলল, ছোট মাকে বলবি না? পেখম চুপ করে গেল। নওশিরও চুপ। ফোনের স্ক্রিনের দুই প্রান্তে যেন একসাথে গিলে ফেলা হলো একখণ্ড কান্না। নুরিশা কান্না থামিয়ে বলল, আমার জানার দরকার নেই কেন ছোট মা এমন করলো, কেন তোকে আমাদের থেকে আলাদা করলো। আমি শুধু চাই তুই আবার আমাদের হয়ে যা। পেখম হেসে ফেলল, তারপর বলল, আমি আসবো নুরিশা, প্রমিস করছি। এমন অনেক কথা বলল দুই বোন।
যেন হাজার বছরের কথা জমা তাদের। কথা শেষ করে পেখম ধীরে ফোনটি ফেরত দিল নওশিরকে। তার চোখ ভিজে, মুখটা শান্ত। নওশির ফোনটি নিয়ে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে পেখম নওশিরকে বলল, নুরিশার নম্বরটা দেবেন? নওশির কিছু বলল না। নুরিশার নম্বরটা দিয়ে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। পেখম জানালার পাশে গিয়ে দাঁড়ালো। হঠাৎ নিজেকে হালকা লাগছিল তার। সে জানতো না এই সফরের শেষে সে কি নিয়ে ফিরবে, কিন্তু এটুকু বুঝতে পারছে, অভ্যন্তরে জমে থাকা স্তব্ধতা আস্তে আস্তে গলছে। সেদিন রাতের ঘুম যেন তার কাছে এতদিনের বহন করা কষ্ট কমিয়ে এনেছে। তাই রাতে ঘুমাতে যাবার আগে সে ব্যাগ থেকে তার সেই ডায়েরিটা বের করলো এবং ডায়েরিতে লিখলো, আজ অনেক দিন পর বুকের ভেতর কিছুটা স্বস্তিতে নড়ে উঠল। নুরিশাকে দেখেছি, আর দেখেছি নওশির ভাইয়ের চোখ, যেখানে অস্পষ্ট এক আড়াল জমে আছে। তাদের দেখে খুব ভালো লাগছে। তবে নওশির ভাইয়ের চোখে কি একটা ছায়া ছিল, জড়তা ছিল। কিন্তু কি সেই জড়তা? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।